আসসালামু আলাইকুম। আমি মুকাদ্দেস উদ্দিন আহমেদ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কি তিস্তা নদী নিয়ে আলোচনা। অনেকে আপনারা হয়তো ফেসবুকে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় টিভি নিউজে দেখেন যে তিস্তা নদী নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, কয়েকদিন পর পরই এটা হয়। কিন্তু অনেকের হয়তো আইডিয়া নাই বা কেন আপনারা অনেকে বুঝতে পারেন না যে আসলে তিস্তা নদী নিয়ে আছে প্রবলেমটা কোথায়। এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো কথা না বলে চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা তিস্তা নদীর পরিচিতিটা সম্পর্কে জানব। তিস্তা নদীটা আসলে উৎপন্ন হয়েছে হচ্ছে হিমালয় পর্বত থেকে। হিমালয় পর্বত থেকে এটা সিকিম হয়ে, ভারতের সিকিম হয়ে, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের নীলফামারী দিয়ে প্রবেশ করে, দেন হচ্ছে লালমনিরহাট হয়ে যে উত্তরবঙ্গ, বাংলাদেশের যে উত্তরবঙ্গটা অর্থাৎ রংপুর বিভাগের জায়গাটুকু, এই জায়গাটাতে প্রবাহিত হয়। আর এই পাশে আমাদের কলকাতা আছে জলপাইগুড়ি থেকে, এই পাশ থেকে। সো এখনও কথাটা হচ্ছে এটা আমাদের কোথায় উৎপন্ন হয়েছে তিস্তা নদী। তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে হিমালয় পর্বত, এবং এটা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? সিকিম থেকে জলপাইগুড়ি। বাংলাদেশে কোথা দিয়ে আসছে? নীলফামারী থেকে আসছে। সো এখানে সিকিম আর জলপাইগুড়ি এই দুইটা জায়গাকে আলাদাভাবে মেনশন করার কারণ হচ্ছে এই দুইটা জায়গাতেই জলবাঁধ নির্মাণ করা আছে। জলবাঁধ কেন নির্মাণ হয় আপনারা অনেকে হয়তো জানেন যে এটা কৃষি সেচ প্রকল্পে কাজে লাগে, আরেকটা কাজে লাগে হচ্ছে, আরেকটা ভেহিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। এই বাঁধ দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সো এই সিকিম থেকে জলপাইগুড়ি এই আশপাশ এলাকায় ভারতের প্রায় 26 থেকে 30টি বিদ্যুৎ কেন্দ্র আছে। সো আপনি বুঝতেই পারছেন এখানে হিউজ পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়। সো ভারতের জন্য তিস্তা নদী খুবই একটা ভাইটাল ফ্যাক্ট। আর বাংলাদেশের এখানে লালমনিরহাট এই জায়গাটা একটা বাঁধ দেওয়া আছে। নীলফামারীতে কোনো বাঁধ নেই, বাঁধ আছে হচ্ছে লালমনিরহাটে। এই লালমনিরহাটে বাদ দিয়ে বাংলাদেশ কি করে? এখানে সেম কাজ করে, সেচের কাজ করে, কৃষি কাজ হয় সেচের পানির মাধ্যমে, আর হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সো এখানে যে ব্যাপারটা, আরেকটা এখানে ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এই জলপাইগুড়ির বাঁধের সামনে থেকে আরেকটা খনন করা হয়েছে। এটা আমাদের ন্যাচারাল না, এটা খনন করা। খনন করার মাধ্যমে আরেকটা নদীর উৎপন্ন হয়েছে, যেটাকে হয়তো মহানন্দা নদী বলা হয়। এটা কলকাতার মধ্যে প্রবাহিত হয়। জলপাইগুড়ি থেকে কলকাতার এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে একটা নদী খনন করা হয়েছে তিস্তার সাথে অ্যাটাচড রেখে। এই হচ্ছে আমাদের তিস্তা নদীর যে মূল পরিচিতিটা, সেটা তিস্তা নদী কোন কোন জায়গায় দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে, এই একটা আইডিয়া আমরা নিলাম। তাহলে তিস্তা নদীর মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার, আর এটা বাংলাদেশে আছে 115 কিলোমিটার। তাহলে আন্তর্জাতিক আইন অনুসারে বাংলাদেশে কত হবে? 115 কিলোমিটার অনুসারে এটা বাংলাদেশ এই তিস্তা নদীর 36.5% পানি হচ্ছে বাংলাদেশের ন্যায্য অধিকার। এটা কোন আইন অনুসারে? আন্তর্জাতিক আইন অনুসারে। এখন যে মূল সমস্যাটা হচ্ছে এই আন্তর্জাতিক আইনে পানির যে মানে 36.5% যে অধিকার, বাংলাদেশের ন্যায্য অধিকার, ওই পানিটুকু আসলে আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি হচ্ছে অ্যারাউন্ড 25%। অর্থাৎ একটা বড় সড়ো অ্যামাউন্ট, কিন্তু প্রায় 11.5%-এর মতো পানি আমরা পাচ্ছি না বিকজ অফ ভারতের জন্য পাচ্ছি না। কেন ভারতের জন্য পাচ্ছি না? ভারত কেন পানিটা দিচ্ছে না? এর অন্যতম কারণ হচ্ছে এখান থেকে কলকাতা থেকে একটা নদী পাস হয়েছে জলপাইগুড়ি বাঁধের আগে। আরেকটা ব্যাপার হচ্ছে সিকিম এবং জলপাইগুড়িতে দুইটা বাঁধ আছে। সো এদের পানি অনেক বেশি লাগে, এই জন্য এরা ইউজ করে। অর্থাৎ আমাদের যে ন্যায্য অধিকারের পানিটুকু, ওই পানিটুকু ওরা ইউজ করতেছে শক্তির বলে আর কি। ওদের দরকার, এই জন্য ওরা আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে এটা ইউজ করতেছে। সেই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করব। আমরা নেক্সট দিকে যাই। সেটা হচ্ছে তিস্তা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। এর প্রধান কারণ হচ্ছে সেচ প্রকল্প। আপনারা জানেন যে জমি সেচের জন্য কি করতে হয়। গ্রামাঞ্চলে আপনারা হয়তো অনেক সময় দেখেন যে এটা পাম্প ইউজ করে সেচ দিতে হয়। এটা অনেক একটা ব্যয়বহুল ব্যাপার। আপনারা হয়তো প্রতি একরে 5 থেকে 6 হাজার টাকা নিবে যদি আপনি যে পাম্পিংয়ের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন। কিন্তু তিস্তা হচ্ছে এমন একটা আশীর্বাদ আমাদের জন্য। এই পানিটার জন্য আসলে কোনো পাম্পিং করে কৃত্রিম উপায়ে জমিতে সেচ দিতে হয় না। এটা অটোমেটিক আসে। অর্থাৎ এই ভূপৃষ্ঠের যে অভিকর্ষ স্তরণ অর্থাৎ ঢালু, এই ঢালুতার কারণে, বক্রতার কারণে, ভূমি বক্রতার কারণে পানিটা অটোমেটিক পাওয়া যায়। অর্থাৎ এর জন্য কোনো পাম্পিং যে পাম্প করে যে সেচ দিতে হয়, এটার কোনো প্রয়োজন পড়ে না। সো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। যেখানে আমাদের প্রতি একরে 5 থেকে 6 হাজার টাকা লাগে সেচের জন্য, এখানে এই জায়গাটাতে আমাদের লাগে 400 থেকে 500 টাকা। সো একটা হিউজ একটা অ্যাডভান্টেজ কৃষকদের জন্য এই চাষে। সো কৃষকরা এটার মাধ্যমে ধান চাষ করতে পারে অনেক বেশি। আমাদের তিস্তার এই আশপাশের যে কৃষি প্রধান যে জমিগুলো থেকে এই জন্য অনেক বেশি চাষাবাদ হয়। কারণ হচ্ছে এইটাতে কস্ট খুব কম।
একটা ব্যাপার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা। সেটা আমরা জানি যে জলবাঁধ, যেহেতু আমরা আমাদের লালমনিরহাটে যেহেতু জলের একটা বাঁধ আছে, সো অবশ্যই এই জায়গাটাতে আমাদের বিদ্যুৎ উৎপাদনের একটা সুযোগ আছে। তারপরে হচ্ছে ভুট্টা চাষ, ভুট্টা চাষাবাদ করা হয়, তামাকেরও চাষাবাদ করা হয়, আরও অনেক হিউজ অ্যাডভান্টেজ আছে। বা আমাদের আসলে নদীমাতৃক দেশ, নদী আসলে অনেক খুব আমাদের জন্য ভাইটাল ফ্যাক্টর। সো এর মধ্যে তিস্তা একটা গুরুত্বপূর্ণ একটা নদী আমাদের জন্য। তাহলে এখানে আমাদের মূল কাজটা কি, এই যত কাজ আছে সবগুলো কাজ কিন্তু ডিপেন্ড করে তিস্তার পানির উপর, তিস্তাতে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যাবে কিনা সেটার উপর। এই জন্য আমাদের তিস্তার যে 36.5% পানি আমাদের যেটা ন্যায্য অধিকার, তার চেয়ে আমরা কিন্তু আমাদের বেশি হলে আরও বেশি ভালো। আমরা যদি 40% পানি পাই আমাদের জন্য ভালো। কিন্তু কথা হচ্ছে আমরা আসলে ভারতের মতো ওই রকম চিন্তা করতেছি না যে আমাদের বেশি দরকার দেখে আমাদের বেশি পানি দেন। আমরা আমাদের যে ন্যায্যটুকু, যে আইন অনুসারে আমরা যতটুকু পানির মালিক, ততটুকু পানি পাইলে আমাদের জন্য এই কাজগুলো চালানো সম্ভব। এখন আসি নেক্সট ব্যাপার, তিস্তা নদীর সাথে ভারতের আমাদের কী সমস্যা। অলরেডি আমি একটা হিন্টস দিছি, এই হচ্ছে আমাদের তিস্তা নদী। তাহলে এইখানে যে মূল প্রবলেমটা হচ্ছে, মূল প্রবলেমটার কারণ হচ্ছে সিকিম এবং জলপাইগুড়িতে ভারতের দুইটা বাঁধ দেওয়া আছে এই দুইটা অঞ্চলে, এবং এই দুইটা অঞ্চলে যেহেতু বাঁধ দেওয়া, ওরা এখানে প্রায় 26 থেকে 30টা বিদ্যুৎ কেন্দ্র আছে, হিউজ পরিমাণ অ্যামাউন্ট ওদের বিদ্যুৎ উৎপাদন করতে হয় এখান থেকে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে যাতে এই অঞ্চল থেকে এই পাশ থেকে পানি বেশি না আসে, এই জন্য এরা কী করছে, এই পাশ থেকে আরেকটা খাল খনন, নদী খনন করে নিচ্ছে যাতে এই তিস্তার পানিগুলো এই দিকটাতে চলে আসে। তাহলে এরা কী করতেছে, এই সিকিম থেকে জলপাইগুড়ি, পাশ থেকে কলকাতার যে পশ্চিমবঙ্গের অঞ্চলগুলো, সবগুলো অঞ্চল কিন্তু বেনিফিটেড হচ্ছে। কিন্তু আমাদের কি প্রবলেম হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে এদের পানি ব্যবহারের কারণে আমাদের এই পাশ থেকে নীলফামারী হয়ে যে আমাদের যে অংশটুকু, এই অংশটুকুতে আমরা পানি পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের একটা মূল ফ্যাক্ট। তার উপর ওদের একটা আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা বর্ষাকাল যখন চলে, বর্ষাকালে তখন প্রচুর বৃষ্টিপাত হয়। সিকিম যেহেতু একটা বৃষ্টি প্রধান একটা জায়গা, ওই জায়গাতে প্রচুর বৃষ্টিপাত হয়। জলপাইগুড়ি অলসো, ওই জায়গাতে যখন বর্ষাকাল আসে তখন দেখা যায় যে ওদের এত পানির স্রোত পড়ে যে ওদের জন্য আসলে এটা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে পানির স্রোত যদি অনেক বেশি হয় তাহলে এই যে বাঁধ, এই বাঁধগুলো ভেঙে যেতে পারে। সো যেটা করা হয়, বর্ষাকাল আসলে এই জলপাইগুড়ি এবং সিকিমের বাঁধ, বিশেষ করে জলপাইগুড়ির যে বাঁধটা, এটাকে গজেন্দ্র ডুবা বাঁধ বলা হয়, এই যে বাঁধটা, এই বাঁধে এরা যা করে প্রত্যেকটা গেট, প্রায় ওদের মধ্যে 43টার মতো গেট আছে, ওই গেটগুলো বর্ষাকালে খুলে দেওয়া হয়। কেন খুলে দেওয়া হয়? কারণ ওদের এখানে তখন পানি এত বেশি হয় যে প্লাবিত হতে পারে। বন্যা আসলে কী হয়, কৃষি জমি টমি যা আছে, চাষাবাদ সব কিছুই বন্ধ, সব কিছুই পানির নিচে চলে যায়, যার দরুন একটা হিউজ পরিমাণ যে কি বলে অর্থনৈতিক লস হয়, যেহেতু চাষাবাদ হয় না, নদীগুলো পানিকে মানে জমিগুলোকে ডুবিয়ে ফেলে, অনেক বড় একটা ক্ষতির কারণ হয়। এই জন্য কী করা হয়, বর্ষাকালে জলপাইগুড়ির যে বাঁধ, এই বাঁধের প্রত্যেকটা গেট খুলে দেওয়া হয়, যার দরুন কী হয়, বর্ষাকালে এই প্রবল পানি তখন নীলফামারী হয়ে আমাদের বাংলাদেশে আসে। সো আমাদের বাংলাদেশে কী হচ্ছে, বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি আসতেছে, যার কারণে এই বাংলাদেশে অর্থাৎ লালমনিরহাট, উত্তরবঙ্গ যে এলাকাটা, এই এলাকাটা প্লাবিত হয়ে যায়। সো বর্ষাকালে আমাদের এই তিস্তা নদীর ওদের এই প্রবলেমটার কারণে আমাদের এই জায়গাটাতে আমরা সাফারিং করি। আমাদের কি হয়, লালমনিরহাট, নীলফামারী, রংপুর যে এই আশপাশটা এলাকাটা, এই এলাকাটা কি হয়, প্লাবিত হয়ে যায়, যার ধরুন আমাদের আসলে কৃষি কাজগুলো স্থগিত হয়ে পড়ে, ধান টান যা কিছু আছে সব কিছুই বন্ধ থাকে, যার ধরুন আমাদের একটা অর্থনৈতিক লস হয়। এই হচ্ছে একটা ব্যাপার। সো এই জন্য আমাদের জন্য এটা খুবই ক্ষতির কারণ। তারপরে কি হয়, বর্ষাকাল যখন শেষ হয়ে যায় তখন তারা কি করে, আবার বাঁধগুলোর গেটগুলো অফ করে দেয়, যার দরুন আমাদের এখানে আবার পানি আসে না। তখন শুষ্ক মৌসুমে আমাদের এই জায়গায় খরা হয়, যার দরুন আমরা পানি ইউজ করতে পারি না, আবার সেই চাষাবাদের প্রবলেম। অর্থাৎ আমাদের 12 মাসই, বর্ষাকালে আমাদের এখানে বন্যা হয়ে পড়ে এবং শুষ্ক মৌসুমে খরা হয়, যার দরুন আমরা কোনোভাবেই চাষাবাদ করতে পারি না। ওই অঞ্চলটা হিউজ পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ এই জায়গাটা, তিস্তা হচ্ছে আমাদের এই জায়গাটার জন্য একটা আশীর্বাদ হওয়ার কথা, কিন্তু ওদের কারণে এই যে জায়গাটা আমাদের অভিশাপে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে আমাদের মূল সমস্যা কি, বর্ষাকালে বন্যা হয়, শুষ্ক মৌসুমে খরা হয়। সো একটা হিউজ প্রবলেম আমাদের জন্য। এইটা নিয়ে আমরা ভারতের সাথে অনেকবার আলোচনা করেছি, অনেক সময় ধরেই। প্রথম আলোচনায় 1983 সালে যখন আমাদের এরশাদ সরকার ক্ষমতায় থাকে তখন এটা নিয়ে আলোচনা হয়, তখন একটা সাক্ষরতা চুক্তি হয়, ওরা পানি দিতে রাজি হয়, কিন্তু পরবর্তীতে আর এই পানিটা দেওয়া হয় না। 1991 সালে আবার আমাদের প্রস্তাবনা আসে যে পানিটা দেন,
কিন্তু পানি দেওয়া হয় নাই। 2011 সালে মনমোহন সিং সরকার যখন ছিল তখন একটা চুক্তি স্বাক্ষরতা আমাদের হওয়ার কথা ছিল, যে মনমোহন সিং যখন ঢাকায় আসেন তখন মমতা ব্যানার্জিরও আসার কথা ছিল, যেহেতু নদীটা হচ্ছে জলপাইগুড়ি হয়ে কলকাতায়, সো পশ্চিমবঙ্গের এখানে রাইট আছে। সো মমতা ব্যানার্জি তখন বেটু দেই, তিনি তখন আসতে চান নাই, যার দরুন তিস্তা নিয়ে তখন আর কোনো আলোচনা হয় নাই 2011 সালের বৈঠকে। তারপর ক্রমান্বয়ে 2015, 2019 সালে আমরা এই তিস্তা নদীর জন্য বারবার আলোচনা করছি, কিন্তু এই তিস্তা নদীর পানি কোনোভাবেই ভারত থেকে নেওয়া সম্ভব হচ্ছে না। এরা যেভাবেই হোক টালবাহানা করে এটা আটকে দিচ্ছে, যার দরুন আমরা বছরের পর বছর ক্ষতিগ্রস্ত হইতেছি। আপনারা হয়তো জানেন যে 2021 সালে করোনার যখন পিরিয়ডটা চলে তখন রংপুরে একটা বন্যা হয়, আকস্মিক বন্যা, প্রায় অক্টোবরের দিকে। অক্টোবর মাস কিন্তু চাষাবাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময় আমন ধানের চাষাবাদ হয়, আপনারা অনেকে হয়তো ব্যাপারটা জানেন। তো তখন যেটা হয়, আমাদের এই সবগুলো ফসল নষ্ট হয়ে যায়, হিউজ পরিমাণে আমাদের ক্ষতিগ্রস্ত হয়। সো আমাদের আসলে নানান সময় এই তিস্তা নিয়ে অনেক ধরনের সংকট ভারতের সাথে চলছে। সো এখন যে ব্যাপারটা, আমরা একটা উদ্যোগ গ্রহণ করছি তিস্তা প্রকল্প, এই উদ্যোগে আমাদের চীন সহায়তা করবে। এই উদ্যোগটা কি? উদ্যোগটা হচ্ছে যেহেতু পানি আমরা পাচ্ছি না, বর্ষাকালে যেহেতু আমরা প্লাবিত হচ্ছে, সো আমাদের এই নদীটাকে খনন করা হবে অনেক বেশি, অনেক গভীরভাবে খনন করা হবে, যাতে করে পানি এখানে ধারণ করে রাখতে পারে। অর্থাৎ বর্ষাকালে যে ওরা যে বাঁধগুলো যখন ছাড়ে তখন হিউজ পরিমাণ পানি আমাদের এই দেশে চলে আসে। সো তখন আমাদের নদীটা যদি গভীর হয়, এই পানিগুলো আমরা ধরে রাখতে পারি, যার দরুন শুষ্ক যে মৌসুমটা, ওই মৌসুমে আর খরা লাগবে না। তো পানি তখন কমে গেলেও সেই পানিটা ইউজেবল, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণেই থাকবে। এমনভাবে আমরা গভীরতা করব যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খরা মৌসুমে পাওয়া যায়। আর বর্ষাকালে যেহেতু গভীর পানি, পানি বললেও কোনো সমস্যা নেই, যার দরুন আমরা আমাদের কাজটা চালিয়ে যেতে পারবো। এবং এখানে হচ্ছে তিস্তার যে সেতু, এই সেতু নির্মাণের দুই পাশে অর্থাৎ দুই তীরে হচ্ছে গিয়ে আমাদের কি করা হবে, বিভিন্ন স্কুল, কলেজ, হসপিটাল এগুলো তৈরি করা হবে ব্যবসায়িক স্বার্থে আর কি। বিভিন্ন কোম্পানি এখানে প্রতিষ্ঠিত হবে, যেহেতু এই জায়গাটা তখন কাজে লাগবে, তখন অনেকগুলো কোম্পানি এখানে ডিল করতে চাইবে, অনেকগুলো বিজনেস কাজ হবে এই জায়গাটাতে। সো আমাদের জন্য আসলে এটা অনেক বেশি লাভবানজনক। এবং এই তিস্তা প্রকল্প কিন্তু আজকে কালকের পরামর্শ না, এটা প্রায় 1954 সালে যখন যুক্তফ্রন্ট সরকার ছিল তখনও তারা এই প্রকল্পের একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তিস্তা প্রকল্প আসলে প্রয়োজন। কিন্তু এই যে নানান ধরনের কারণে আসলে তিস্তা প্রকল্প হচ্ছে না। এখন চীন আমাদেরকে এই প্রকল্পে বাস্তবায়নে আসলে হেল্প করবে, আর এই চীন আসলে এই উদ্যোগটার দায়িত্বে আছে। এখন কথা হচ্ছে, চীন কেন এই প্রকল্প করে দিতে চায়, চীনের লাভটা কি? আসলে এই ধরনের প্রকল্পগুলো মূলত লাভ হয়, মানে খুব অন্যান্য দেশগুলো এখানে আসে মূলত তাদের নিজস্ব লাভের জন্য। এরা ঋণ দেয়, এই ঋণগুলো আমাদের কিস্তিতে কিস্তিতে শোধ করতে হয়, যার ধরনের একটা ইন্টারেস্ট ওরা পায়। অর্থনৈতিক ওদের জন্য একটা লাভবান, আমাদের জন্য লাভবান। আমাদের জন্য লাভবান হচ্ছে এই প্রকল্পটা যদি হয়ে যায়, আমাদের যে তিস্তার যে সমস্যাটা, এই সমস্যাটা তখন অনেকটাই কমে যাবে এবং অনেকটাই এই জায়গাটা নগরাঞ্চল হয়ে যাবে। স্কুল, কলেজ, হসপিটালের জন্য আমাদের সুবিধা থাকবে এই জায়গাটাতে। এই জন্য আমরা চীনের কাছ থেকে ঋণ নিয়ে হলেও আমাদের কিস্তিতে কিস্তিতে আমরা পরিশোধ করে এটা প্রকল্পটা বাস্তবায়িত করতে চাচ্ছি, যাতে করে এই প্রবলেমটা। এখন এই জায়গাটাতে ভারতের একটা ইস্যু আছে। ভারত আসলে চীনের সাথে, যেহেতু ভারতের একটা সমস্যা চলছে বিভিন্ন হচ্ছে ভূ রাজনৈতিক কারণে, যার ধরুন এই চীনের যে এখানে আমাদের এখানে নাক গলানোটা, এটা ভারত পছন্দ করছে না। এবং ভারত এই জায়গাটাতে একটু নাখোশ, এরা এই জায়গাটাতে একটু বেটো দিতে চাই, মানে এরা নানানভাবে আমাদের সাথে এইটা নিয়ে বসতে চাইছিল, যে এই জায়গাটাতে চীনকে যাতে এখানে কাজ না দেওয়া হয়, চীনের সাথে যাতে আমাদের কোনো মানে সমঝোতা না হয় আর কি। কিন্তু আমাদের যে বর্তমান সরকার, তারা আসলে এই বিষয়টা নিয়ে আর কথাবার্তা বলতে চায় না, এই প্রকল্পটা করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। কারণ হচ্ছে এইভাবে তো আসলে চলে না। আমাদের 1983 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা অনেকবার আপনাদের কাছে গেছি সমালোচনার জন্য, মানে সমঝোতার জন্য, কিন্তু আপনারাই সমঝোতা করেন নাই। সো যার দরুন এটা আমাদের আসলে এখন ফরজে আইন হয়ে গেছে আমাদের জন্য। এই জন্য তিস্তা প্রকল্পটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লাস তিস্তার পাড়ে যদি ভারত এটা সলভ করে দেয় তাহলে তো আরও বেশি ভালো। এই হচ্ছে আমাদের তিস্তা নিয়ে সমস্যার আদ্যপ্রান্ত। আশা করি আপনারা হয়তো অনেকেই জানতে পারছেন যে কেন আমাদের এই ঝামেলাটা হচ্ছে, কেন বারবার এই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে। সো ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।